বাবা মা থাকে নদীর ওই পারে আর ভাই থাকে নদীর ওই পারে। আমি মাঝখানে থাকি 7 বছর 8 বছর রানিং চলতেছে। 8 বছর ধরে আমি সেরকম থাকি। ছোট থেকেই ছেলেটারে খুব কষ্ট দিছি আমি। এ যেন চঞ্চল চৌধুরীর মন পোড়া সিনেমার চরিত্র শোনায়, গল্পকেও হার মানায় আমাদের সুমন। বাবা মা পরিবার ছাড়া গহীন চরের মাঝখানে একা একা বসবাস করে বছরের পর বছর। বর্ষা মৌসুমে পানির মাঝেই রাত্রি যাপন করতে হয় সুমনকে। সুমনের সংগ্রাম যেন বৈরী আবহাওয়া, নদী ভাঙন ও ঘন কুয়াশার সাথে। ভোরের আলো ফোটার সাথে সাথেই সুমন নেমে পড়ে কৃষি চাষাবাদ, মাছ ধরা আর পশুপালনের কাজে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের সুমনের চরের জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং কুড়িগ্রাম অ্যান্ড গাইজ, আমরা হচ্ছে আজকে এরকম তাঁবুতেই আছি এবং সারাদিন ঘোরাঘুরি করব। সেই সাথে দেখেন আমাদের সাথে কারা আছে। এই যে এখানে কে শীতে বসে আছে, এই যে অনেকেই চিনবেন, নয়ন ভাই। আর এখানে আরো অনেক ভাই আছেন, নাজমুল ভাই আছে, ভাই আছেন। যে ঘুম কেমন হয়েছে? সেই রকম ভাই, সেই ঘুম মানে এইরকম চরে। আচ্ছা, এটা বিস্কিট দিছে বাট মুখ ধুই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার বাসা, যে আমরা সেই সুমনের বাড়িতে আছি, যে চরে একা বসবাস করে, একা স্ট্রাগল করে, যার 11টা গরু, যার জমি জায়গা, পাওয়ার টিলার, মানে সব এভরিথিং কাজগুলো একা করে। তো ওর সাথেই আজকে আমরা পুরো দিনটা এই চরে কাটাবো। সুমন, গুড মর্নিং। এই সুমন, গুড মর্নিং। ও কিন্তু ভয় পেয়ে গেছে, চিনছো আমারে? তো দেখেন, এই সেই সুমন যে হচ্ছে এখানে ছোট্ট একটা কুড়ে ঘরে ঘুমাইতো, এরপরে এখানে ছোট একটা বাড়ি করছে। ওঠো ওঠো ওঠো, কাজ আছে তোমার সাথে, ওঠো। তো ওরই রুমটা দেখুন জাস্ট, যে দুই পাশে জানালা খোলা। এখানেও রান্না করে এবং এখানেও একা থাকে, বাবা মা ছাড়া। ওর বাবা মা থাকে নদীর ওই পারে এবং ওর ভাই থাকে নদীর এই পারে, মানে এখানে একটা খাল আছে। আর ওর হচ্ছে গরু, এই গরুগুলো সব হচ্ছে সুমন। সকাল থেকে মনে করেন যে কাম করি, মানে 7টার মধ্যে আমি ঘুমাই যাই গে, তাড়াতাড়ি ঘুমাই, আবার খুব সকালে উঠি। ওটা গরু আছে ভাই করা নাকি। গরুটা একটু দেখি, যে ও গরুগুলো বের করে রাখছে। এটা হচ্ছে গোয়াল ঘর। খুব ঠান্ডা লাগছে এখন, মনে করেন যে গরু আবার তুই লালা না। এখনই তুলে ফেলবা? হ্যাঁ, গলে তুই লালাম। অনেক বাতাস বাতাস দেখে তুই লালা না, তার কারণ যে এখন খাওয়া যাবো না, গরু ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ও কিন্তু দেখেন যে সব ভিজে গেছে, এরকম একটা ব্যাপার। অনেক ভোরে বের করে পশম সব খারাই গেছে গা, ঠান্ডা। তো আপনারা অনেকেই চিনবেন যে আমার এই ছোট ভাই সুমন। ও ইতিমধ্যে অনেক পরিচিত, বাংলাদেশে সবাই ওকে চেনে। ওকে নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, যে ওর স্ট্রাগল, যে ওর এত পরিশ্রম। একটা ছেলে, ছোট বাচ্চা, এরকমভাবে পরিশ্রম করে এই চরের ভিতরে থাকে। তো আমরা আজকে ওর পুরো গ্রামটা দেখাবো, এখানকার কৃষি চাষাবাদ, ওর জমি জায়গা, এখানকার গরু মহিষ, সব এভরিথিং। ওকে, লেটস গো। শীতের ঘন কুয়াশায় চর ঢেকে যায় সাদা চাদরে। এমন কনকনে শীতের ভোরে জেগে ওঠে সুমন। ঘুম ভাঙে নদীর কলকল শব্দে। ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ গরু ছাগল হাঁস মুরগি বের করা। সুমনের জীবন মানে কৃষি চাষাবাদ, গরু মহিষ হাঁস মুরগি। আসলে চরের মানুষ পশুপালন আর কৃষি চাষাবাদকে জীবন হিসাবে বেছে নিয়েছে। ভোর হলেই গরু মহিষ মাঠে ছেড়ে দেওয়া, ঘাস কাটা আর নদীর পাড়ে দেখাশোনা, এই দিয়েই দিনের শুরু। বর্ষা খরা উপেক্ষা করে চরেই চাষ হয় ধান, ভুট্টা আর শাকসবজি। নদী ভাঙন আর অনিশ্চয়তার মাঝেও সুমন সংগ্রামী, শ্রমে বিশ্বাসী। প্রকৃতির সাথে লড়াই করেই টিকে থাকার নাম যেন সুমন। এই চরের নাম শালমারার চর, যা কুড়িগ্রামের শেষ প্রান্ত ভুরুঙ্গমারিতে। আমরা এখন সুমনের বাসায় আছি, আর এটা হচ্ছে সুমনের বাবা। এবং আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে। আপনার ছেলে একটা গুণ আছে, সেটা হচ্ছে সে অনেক পরিশ্রমী। হ্যাঁ, এই যে একা একা এখানে থাকে এবং এত কিছু করে একা। তো এই কারণেই আমি আসছি দূর থেকে। আচ্ছা। তো এটাও তো একটা বিশাল ব্যাপার না, বলেন? হ্যাঁ। তো দোয়া করি আপনারা ভালো থাকেন। হ্যাঁ। তা আপনার ছেলের বিষয়ে কি বলবেন? আপনার ছেলের বিষয়ে, যে এত পরিশ্রম করে, অনেক মানুষ ভালোবাসে, দেখে। সেটাই তো বললাম যে আল্লাহর ইচ্ছা সব মালিকেরই করা। আর আপনার দোয়ায়, হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া থাকবে সবসময়। হয়তো লক্ষ্যে আল্লাহ তাকে ভালো জায়গায় নিয়ে যাক, ভালো জায়গায় নিয়ে আর ভালো চলতে পারে। এটা সব আল্লাহর ইচ্ছা। তো আপনাদের পরিচয় করাই দিই, এটাই হচ্ছে সুমনের বাবা। এবং আঙ্কেল থাকে হচ্ছে নদীর ওই পারে, আর সুমন থাকে হচ্ছে একা এই বাসায়। যা করে এদের লক্ষ্য রাখে, দেখুন করে
তো ছোটোর থেকেই ছেলেটারে খুব কষ্ট দিছি আমি। কি বলবো, আমার জীবনে মানে খুব দুঃখ আল্লাহ লেখছিল। জায়গা জমি রাখছি বিঘা 50 মতো হবো, এগুলো সব নদীতে বিলীন হয়ে গেছিলো, খুব কষ্ট দুঃখ করছি আর কি। আচ্ছা, মানে 50 বিঘা জমি ছিল, যে এখনও আছে, এখনো আছে, আর বাকিগুলো সব নদীতে বিলীন হয়ে হ্যাঁ, গেছে। নদীতে আছে। এই যে এই নদীতে এই জায়গায় যে গাছপালা সোজা এই জায়গায় এখানে আছে দুধকুমার নদী। পশ্চিম আছে ওই জায়গায় 10 নদ, আচ্ছা আমার আব্বা মা ওই পারে থাকে, আচ্ছা। আমার ভাই এই পারে থাকে, আমার তুমি? বাপ মাও সবাই আছে, ভাইও সবাই আছে, কিন্তু আমি নিচে থাই একাই। একলাই। তো যখন বিয়ে শাদী করবা, আমরা তো দোয়া করি তোমার খুব দ্রুত বিয়ে হয়ে যাক। কারণ হ্যাঁ, এত বিয়ে সুন্দর শাদী একটা করলে আমি ছেলে। কি করবো চিন্তা না করতেছি, এমনি থাকবো না, আচ্ছা, চলো আমি তোমার বাড়িতে থাকবো, এমনি দেরি আছে, এই কারণে। বাসাটা দেখি, চলো। এই কারণে দেরি আছে। তো সুমন আমাকে এখন নিয়ে যাচ্ছে ওর এই টিনের বাসা, যেটা আপনি বলতে পারেন যে মহান আল্লাহ আগে তাআলা আগে কিন্তু এই ঘরের মধ্যে ছিলাম আমি। এই ঘরে, হ্যাঁ 7 বছর ছিলাম এই ঘরে। এই ঘরে 7 বছর। হ্যাঁ। তখন তো পানি হইতো, পানিতে হ্যাঁ বানো মধ্যে মানে বেড়া ঠেরা, মানে পাউরের সময় যখন জ্বর আহে, জ্বর বাউর বাতাস, তখন তো বেড়া ঠেরা সব ভাঙিয়ে ছিঁড়ে যায়, তখন আমি এই ঘরের মধ্যে আছি। আর আর পানি রান্না পড়ছে বান্না তখন। এগুলো, আরে আন তো মনে হয় যে নতুন ঘর দিছি, আন মনে হয় টেনশন নাই আর। রান্না বান্না এগুলো রান্না বান্না আমি রাইতে এনে করি। তুমি নিজেই করো? হ্যাঁ আমি নিজেই করি। তো ওর হচ্ছে ছোট্ট এই টিনের ঘরে ও থাকে। এই যে এখন কিন্তু উত্তরবঙ্গের এখানে টেম্পারেচার চলতেছে 16 ডিগ্রি। তো এইখানে থাকে, এটা কি ব্যাটারি? ব্যাটারি কারেন্টের জন্য? না, এটা আমি মোবাইল চার্জ দিই। আচ্ছা, মোবাইল চার্জ। বাহ, ও কিন্তু অনেক আধুনিক যে এইরকম জায়গায় ও মোবাইল চার্জের জন্য এরকম ব্যাটারি কিনে রাখছে। এটা হচ্ছে ওর খাট, এটা হচ্ছে টেবিল, এখানে সরষার তেল। বই, তুমি পড়াশোনাও করছো? মানে আগে করছি এখন। আচ্ছা, এটা হচ্ছে ওর বই, যেটা দাখিল নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য। তো এখন আমি রান্না বান্না করি, যে আন্দাবাড়ি করি। এইটা হচ্ছে রান্না চুলা? হ্যাঁ হ্যাঁ সিলে। বাহ, ও কিন্তু গ্যাসের অনেক চুলা। গ্যাসের চুলা, দেখেন। অনেক আধুনিক। তো এখানে তেল মশলা হলুদ সব কিছুই আছে। ওইটা হচ্ছে ওর উইন্ডো। তো একবার ভাবেন যে আমরা অট্টালিকায় থেকে যে শান্তি পাই না, ও হচ্ছে এইখানে সেই শান্তি পাই। ও রেগুলার ঘুমায় যায় 7টার সময়, মানে সন্ধ্যা 7টার। আমাদের ঘুম রাত 3টা 2টার সময় আসে না। আপনার অনেক টাকা পয়সা আছে, বাট ঘুম আসে না। যার ঘুম আসে না সে তার কোনো শান্তি নাই। তো এইখানে সোলার, কি সোলার? প্যানেল। আচ্ছা, প্যানেল। হ্যাঁ এটা রইতে ব্যাটারি চার্জ হয়। ব্যাটারি চার্জ হয়? এটা হলে প্যানেল, এটাতে ব্যাটারি এত এই সিস্টেমগুলো তোমাকে কে শিখাইছে? কে আঙ্গুরের দিক হয় আঙ্গুরের মধ্যে, তাই তো আমরা দোয়াদের আলোতে আসছিলাম, এখন তো এই সিস্টেম বাড়াই বসছে। তো আমরা এখন সুমনের গরুগুলো দেখব, যে ও একাই এই গরুগুলো লালন পালন করে। এখানে কয়টা গরু সুমন? এনো আছে 8টা, আর অন্য আছে 3টে। এই সব তুমি দেখাশোনা করো? হ্যাঁ আমি দেখাশোনা করি। এই ঘাস সবকিছু? সবকিছু আমারই, মানে একবার ছোট থেকে বড় বানাই না আমারই। আর এদের সাথে থাকতে হয় রাতে? হ্যাঁ, হ্যাঁ। আমি তো দেখছি যে তোমার বাবাও এখানে থাকে না, তুমি একা থাকো এখানে, ভয় লাগে না? না, অনেক সময় ওই যে পানি যখন হয়েছিল এগুলো সব তো ডুবে গেছিল, তুমি একা একা এখানে থাকতা? তখন আমি বানের মধ্যে মনে করেন যে নদী হাইটে চরের মধ্যে থাকছি, তখন এখানে তাও থাকছো আর একা একা? হ্যাঁ, তো আর থাকছি। আরে আমি সাহস হয়ে গেছে, গান বড় হয়েছি আরো। যাক, ওর 5-6 জন্য বছর বড়, তখন আগে ছোট ছিলাম, আরে আমি বড় হয়েছি। বড় হয়ে গেছো। তো ওর এখানে আছে 8টা গরু, আর ওই পাশে, আর এটা হচ্ছে পোয়াল না? হ্যাঁ এগুলো খাওয়াও? হ্যাঁ। আর ওর এখানে আছে আরো 3টা গরু। এই 3টে গান ঘাস ছিল না দিমা। আচ্ছা, এখন ঘাস কাটতে যাচ্ছ? হ্যাঁ ঘাস কাটতে। এটা দিয়ে না? হ্যাঁ। বাহ, এটা কিন্তু এখানকার আমরা আঞ্চলিক ভাষায় নিরিন বলি, তুমি কি বলো? এটা পাসুন কই পাসুন। পাসুন। আচ্ছা যাও, তোমার পেছনে পেছনে আমি একটু যাই। আর ওর বিশাল বড় একটা বান, এরকম লাউ ধরছে। এই যে টিলিয়ার আছে আমার, হ্যাঁ। এটা দিয়ে আমি হাল ঠাল বাই। আচ্ছা, এখানে আরো 2-1টা বাড়ি ঘর আছে। আমি যখন আসছিলাম, এরা এই বাড়িটা এসে 2 বছর ধরে। 2 বছর? হ্যাঁ, আমি যখন আসছিলাম ইনু, তখন ইনু কোনো চোরের মধ্যে কোনো বাড়ি ঘর আসছিল না। বাড়ি ঘর ছিল না? না, তখন আমি একলাই আসছিলাম। তোমার এই জীবনটাই ভালো লাগে? হ্যাঁ, এখন আমি যদি চট্টিয়ে যদি অন্য কোনো আনতে থাকবা যাই, হ্যাঁ। আমার খুব খারাপ লাগে। দম আটকে যায় নাকি? জমা আটকে থাকে, মানে যে কি বলতে ফাবুর আটকে থাকে, যে কোনো এলাম। মানে আমি যখন বিদেশে যাই তো মনে হয় যে আমার বাংলাদেশের ওই বাতাস, আমার বাংলাদেশের ওই মানুষের ভাষা, ওইটা না শুনলে আমারও দম আটকে যায়, এরকম একটা ব্যাপার। তো ওই চরে না থাকলেও দম আটকে যায়। তো ঠিক এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওকে একটু ফলো করতেছি যে ও কি কি করে।
যে আজকে আমরা ওর সাথেই থাকবো, ওর সাথেই স্টে করবো, মানে এখানে ওর বাসায় থাকবো। এরপরে আপনাদের আরও অনেক কিছু দেখাবো যে আসলে চরের মানুষ কিভাবে জীবনযাপন করে। ওই যা বাহ, কি চমৎকার পরিবেশ। ওটাকে তো ফাইন দিতেছে হ্যাঁ যাটা তো ভাই হ্যাঁ, বলো মেশিনে কিছু। ডাঙ্গুরি। হ্যাঁ, মেশিন আঙ্গুরি। তোমরা এখানে গোসল করো? হ্যাঁ একটু ঘাস কাটা দেখি। ও, অনেক ঘাস তো এখানে। তোমাদের জমি? হ্যাঁ আর তো কারো চুলা দিন হুম। পাশে কাটি খেলার জন্য থই দিচ্ছি। যখন ঘাস থাকে না, যখন গাছ থাকে না দেখে আর ছিলাম না গে। তো কত বছর বয়স থেকে এরকম পরিশ্রম করছো? 12, 12.5 পড়াশোনা? 12 পড়াশোনা করা হয় না? হুম। তো আরে সব করছি আগে। সুমনের বেগুন গাছ, এখানে কিন্তু আরো অনেক আছে। এই বেগুন এলে বেগুন গাছ কিন্তু সার টার কিছু দিইনি। সার টার কিচ্ছু দাও না। তো এটাই হচ্ছে ওদের জীবন। এবং ওকে এখন দেখার জন্য বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, যে ওর জীবনটাকে দেখার জন্য। তো এটাই ভাই, মানুষের সাথে প্রকৃতির একটা মিল আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো এই যে মাটি, এই প্রকৃতির সাথে আমাদের একটা কানেকশন আছে, অন্তরাত্মার একটা মিল আছে। তো এই জায়গাকে যারা একবার মনে ধারণ করে ফেলবে, এখান থেকে আর বের হতে পারবে না। তো এটাই, অনেক মানুষ এখন আর্টিফিশিয়াল লাইফ লিড করে, মানে কৃত্রিম যুগে বসবাস করে, কিন্তু এই মানুষগুলো সব কিছু রিয়েল। ও যা কিছু করে সব রিয়েল। ওকে, তুমি তাহলে ঘাস কাটো, আমরা একটু গ্রামটা ঘুরি। হ্যাঁ, আমরা হচ্ছে সুমনের বাড়ি হচ্ছে ওইটা। তো এখানে হচ্ছে আরও একটা বাড়ি আছে এবং এরা কিন্তু প্রচুর কৃষি চাষাবাদ করে এখানকার মানুষ চরের। দেখেন যে বেগুন লাগাইছে। দাদু আসসালামু আলাইকুম। আমার দাদু শীতে কাঁপতেছে ভাই। তা আমি ওনার বাসায় এই ভেড়া গরুগুলো দেখে আসলাম যে প্রতিটা বাড়িতে বাড়িতে ভাই তারা এরকম গরু লালন পালন করে। দেখেন শুধু যে কত গরু এখানে। ওয়াও, যে চরের বাড়িতে ওই পাশে মহিষ আছে, এখানে ভেড়া আছে। দাদু এই ভেড়া কার, আপনার? দাদু কত বয়স এখন আপনার? কত মেলা বসে হয়েছে না? তো এই ভেড়াগুলো দেখেন যে একদমই ছোট ছোট। যে এই চরের মানুষ তাদের জীবনযাপনের সাথে এগুলো কিন্তু একদম কানেকশন। তারা এই গরু ছাগল মহিষ এগুলো পালন করে। আমি একটু মহিষটা দেখাই। আর এই যে এইগুলো দেখতেছেন, এটা হচ্ছে যখন হচ্ছে ভারতের বন্যা, মানে ধুবড়ী নদী হয়ে যে কাঠগুলো ভেসে আসছিল, তখন এখানকার মানুষ এই যে নদীটা দিয়ে যাচ্ছিল, এই মানুষগুলো এগুলো কালেক্ট করছে খড়িগুলো। এইটা হচ্ছে ভারতের কাঠ। আর এখানে মহিষ, এই যে। তো এরকম পুরো ফাঁকা মাঠের মাঝখানে এরা বাস করে। তো সব কিছু আছে, এই ছোটো ছোটো বাছুর। বাহ, তাদের বাড়িগুলো এরকম টিন সেটের সব। নদী সব খাইয়ে ফেলায়। হ্যাঁ, নদী সব খাইয়ে ফেলায়। কে খায়? নদী 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 কি? পানি, বন্যা। ও, বন্যাতে সব বন্যা ভাঙ্গায় এই ফলে বাড়িঘর থাকে না, থাকে। তখন থাকে না, তখন তো অনেক কষ্ট। তখন তখন- আমরা যাম, তখন এই গরু ছাগল কি হয়? এই লোক আছে পার লাগে বাঞ্জিছন লাগে আর কি। নৌকা দিয়ে। তো এই কষ্টের জীবন ভালো লাগে? কই যাবো, রাখার তো উপায় নেই কোনো। আপনার বয়স কত হবে এখন তাও? আসি 80। তো 80 বছরের মানুষ ভাই এরকম পরিশ্রম করতেছে। তাই দেখেন যে এরকম। এটা দাম কত দাদু? কত এটা 1200-1300, কিন্তু ভেড়ার দাম তো অনেক। এগুলোর দাম হচ্ছে 1200-1300। তো এরকম অনেক ছোট ছোট আছে। এবং আমার দাদু কিভাবে দেখতেছে দেখুন। আমার দাদু যে 80 বছর বয়সেও এরকম সুস্থ আছেন, আমি দোয়া করি আরো ভালো থাকেন, আরো সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। শালমারা চরের এখন দুধকুমার নদীটা পার হব এবং এখানে সাধারণ যারা মানুষ চরে বসবাস করে তারা ওয়েট করতেছে নৌকার জন্য। বাহ, ঘোড়া পার হচ্ছে।
তা আপনি যখন চরে যাবেন এই দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। ভাই এইরকম একটা দৃশ্য আমি কখনোই দেখি নাই, এই প্রথম দেখলাম যে নৌকায় ঘোড়া, এরকম ঘোড়ার গাড়ি এগুলো পারাপার হয়। বাবা কি পরিশ্রম। তো আমরা হচ্ছে এখন এই নদীটাই পার হব, ওই পাশে কিছু গ্রাম আছে, চায়ের দোকান আছে, চা খাবো। তো আজকে সারাদিন জাস্ট এই চরে আমরা ঘোরাঘুরি করবো, যেটা হচ্ছে শালমারা চর। এই যে নৌকা, এই নৌকায় ঘোড়া, ঘোড়ার গাড়ি, গরু, মহিষ, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ঘরে সব কিছু এই নৌকা দিয়েই পারাপার হয়। কারণ এই পারেও অনেকের বাড়ি ঘর আছে, আত্মীয় স্বজন আছে, নদীর এই পারেও অনেকের বাড়ি ঘর, আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো তারা প্রতিনিয়ত এইভাবে যাতায়াত করে। তো এক সময় হচ্ছে এই চরে, শালমারা চরে অনেক ঘনবসতি ছিল, কিন্তু এখন আর নেই। তার কারণ হলো এখানে নদী ভাঙন হয়েছে, যার ফলে অনেক মানুষ আপনার ঢাকায় চলে গেছে। তো আমরা এখন সেই দুধকুমার নদীটাই পার হচ্ছি। সুমন ভাইয়ের বাপ মা ওই বাড়ি থাকে। নদীর এই পারে? হ্যাঁ, নদীর এই পার। ওই যে হ্যাঁ। কে কে থাকে এখানে? সুমন ভাইয়ের ভাবি থাকে, সুমন ভাইয়ের আব্বা আম্মা। সুমনের কোনো ভাই মারা গেছে? ছোট ভাই? হ্যাঁ, বড় ভাই মারা গেছে। কিভাবে? এটা আপনার ওই আগে থেকে ধূমপান করতো। আসসালামু আলাইকুম চাচা, চা খাইতে আসলাম নদীর ওই পার থেকে। ভালো আছেন? কি নাম তোমার? বাহ, কি সুন্দর কিউট, নদীর এই পারের মানুষ। হ্যাঁ, আমাদের চা দেন, কয়জন আছি? তো এখানে সবাই বসে থাকে, যে অনেক শীত না? তো সহজ সরল মানুষ, কম্বল। হ্যাঁ, বসতেছি। তো যাই হোক, আমি একটু চায়ের দোকানটা দেখাই। এই যে আমার দাদু এইখানে চা বিক্রি করে। তো আমরা হচ্ছে সেই কত দূর দূরান্তের মানুষজন এই চায়ের দোকানের খোঁজে চলে আসলাম। আমাদের চা দেন, আপনিও খান, বসেন। না না, খান খান, আমাদের সাথে বসেন। আর আসবো কি আসবো না দেখা হবে বলেন। তো এরকমই আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এই সহজ সরল মানুষের সাথে কথা বলে, তাদের যে আন্তরিকতা, বিনয়, যে হাসি খুশি, এই জিনিসটা। কিসের চা খালা? বেলের চা। বেল মানে? বেল খান না, গাছে বেল ধরে। হ্যাঁ, ওইটা দিয়ে কেমনে বানাই? ওইটা আমান বেল শুকলে হারে বেলটা ফাটাইয়ে চা পাক করে। ওয়াও, মানে এই প্রথম আমি বেলের চা খাচ্ছি ভাই, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, একদম ইউনিক একটা স্মেল ভাই, দারুণ। তো আসলে এখানে না আসলে এরকম ইউনিক একটা চা খাইতে পারতাম না, যেহেতু আমরা ভ্রমণ পিপাসু, আমাদের একটাই নেশা এরকম চা। সো চায়ের জন্য হাজার হাজার কিলোমিটারও যাইতে পারি ভাই। যে অনেকে আছে যে আমরা গ্রামে যখন থাকি, এক কাপ চায়ের জন্য আমরা প্রায় 80, 50, 40 কিলোমিটার বাইক রাইড করে চা খাইতে যাই। তো এটা জাস্ট যারা চা প্রেমিক তারাই বুঝবে। আরো আছে সরকারি। তো যাই হোক, ইমার্জেন্সি একটা বিপদ হলে কিন্তু তাদের এই নদী পার হয়ে সেই নৌকা ঠিক করতে হবে, এরপরে আরো অনেক দূর যাইতে হবে। তো আসলে তাদের জীবনযাপনটা দেখেন যে কত কঠিন, যে শিক্ষা ব্যবস্থা বা আপনি চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্যের যে একটা ব্যাপার আছে। তো এই অঞ্চলের মানুষ কিন্তু দেখবেন যে বেশিরভাগই সব রোগ মুক্ত, আমাদের মতো না যে আমরা যে সমভূমিতে থাকি বা যেখানে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে, বাট আমাদের থেকেও তারা কিন্তু অনেক স্ট্রং। এটা কিন্তু একদম সে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার, যে মাটি ও মানুষের যে একটা কানেকশন, এসব অঞ্চলে আসলে আপনি বুঝতে পারবেন যে তারা কত পরিশ্রমী। তবে এখানে স্কুল বা হসপিটাল এগুলো হলে এই মানুষগুলোর জন্য আরও ভালো হয়, কারণ এই প্রত্যন্ত অনেক চর আছে এরকম যারা হচ্ছে অবহেলিত, মানে স্কুল, কলেজ বা হসপিটালের ব্যবস্থা। কুড়িগ্রামের ভারত আসাম সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর মাঝের চরগুলোতে বাংলাদেশিদের জীবনে এক গভীর সংগ্রামের গল্প। নদীর বুকে জেগে ওঠা এসব চরে মানুষের বসতি গড়ে উঠলেও জীবনযাপনের সুযোগ সুবিধা খুবই সীমিত। স্কুল বা হাসপাতাল নেই বললেই চলে। এ অঞ্চলের মানুষ অসুস্থ কিংবা গর্ভবতী হলে নৌকা কিংবা বাঁশের ভেলায় ঘন্টার পর ঘন্টা নদী পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে যেতে হয়। বর্ষাকালে নদীর স্রোত আর শীতে ঘন কুয়াশা এই যাত্রাকে আরও বিপজ্জনক করে তোলে। চরের মানুষের প্রধান জীবিকা কৃষি ও পশুপালন। বন্যার পর নদীর রেখে যাওয়া পলি মাটিতে ধান, ভুট্টা, বাদাম, পেঁয়াজ সহ নানা ফসল চাষ হয়।
এই অঞ্চলের নারী ও পুরুষেরা সমান সংগ্রামে। মেয়েরা সংসারের কাজকর্ম শেষ করে কৃষি চাষাবাদে বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশের এই অঞ্চলের মানুষেরা আজও আধুনিকতার ছোঁয়ার বাইরে, যাদের সংগ্রামটা যেন বন্যার পানি আর নদী ভাঙনের সাথে, যাদের একমাত্র বাহনই নৌকা। এক চর থেকে আরেক চরে যেতে হলে নদী পার হতে হয়, আর পানি না থাকায় বর্তমানে মাইলের পর মাইল পথ হেঁটে অতিক্রম করতে হয়, কারণ চরগুলো বিশাল বড়। আবার অনেকে বিকল্প হিসাবে ঘোড়ার পিঠে চড়েই এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। বলতে পারেন মরুভূমির জাহাজ যেমন বলা হয় উটকে, তেমনি চরের জাহাজ বলা হয় এই ঘোড়াকে। ঘোড়া দিয়েই এই চরের মানুষ চলাফেরা করে, আবাদি ফসল বা বাড়ির ভারী জিনিসপত্র ঘোড়ার গাড়িতেই বহন করে। যে এরকম যে চরের মানুষ যে ধানগুলো মারাই করতেছে, দেখেন কোনো মেশিন নেই, কোনো অত্যাধুনিক যন্ত্র নেই, যে এই বয়সে, কত বয়স দাদুর? 75। আপনার বয়স কত? 60। বাহ! তো আমার দাদি এখানে বসে আছে, আমার দাদু এখানে পরিশ্রম করতেছে। যে ধানগুলো দেখেন, যে এই চরে এই ধানগুলো, এবার ধানের ওইরকম ফলনও হয় নাই, বেশিরভাগই কিন্তু চিটা, একদমই চিটা, কিন্তু কোনো ফলন হয় নাই। বন্যার জন্য এই অবস্থা। হ্যাঁ, বন্যার জন্য বন্যার জন্য কিন্তু তাদের ধানের এই অবস্থা। এই যে দেখেন, তাহলে তো ফলন অনেক কম হয়েছে দাদু। কম মানে এখন এটা মন কত ধানের? হ্যাঁ, 1100। 1100। এই যে ভাই সেই রকম সিস্টেম কিন্তু। তো এই যে ধান কিন্তু নেই, আগেকার মানুষ কিন্তু এইভাবেই করছে, যখন কোনো মেশিন ছিল না, অত্যাধুনিক কোনো যন্ত্র ছিল না, তবে ধানের ফলন হয় নাই ভাই, সব চিটা। এটা হচ্ছে বন্যার কারণে হয়েছে। বন্যায় তলায় থাকছে না, পরে আস্তে আস্তে কোনো হতে হয়েছে। মানে অল্প অল্প হয়েছে, তবে তারা ন্যায্য মূল্যটা পায় না। ধানের মন হচ্ছে 1100 এখন বাজারে। দাদু হয়েছে এটা? হয়েছে যা আছে। দাদু হাই বলে দেন, বলেন বাংলাদেশকে ভালোবাসি। হ্যাঁ, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ থাকি মানে বাংলাদেশ অবশ্যই, এবং আমাদের এই দেশপ্রেম থাকতে হবে আমাদের এই সোনার বাংলাদেশের প্রতি। এবং যে যেখানে থাকেন না কেন, নিজের দেশকে কখনো ছোট করবেন না, নিজের দেশকে সবসময় ভালোবাসবেন, নিজের দেশকে পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করবেন। হ্যাঁ, বাংলাদেশ সোনার। আঙ্গুর যা দেশে আঙ্গুর এডি শোনা এডি সব এটাই শোনা মানুষের, ওই বড় গাছ দিয়ে আঙ্গুর লাভ নেই। হ্যাঁ, এটাই শোনা, এটাই এডি আঙ্গুর সব কিছু। হ্যাঁ। এর জন্য এখানে মৃত্যু। এই পাশে হচ্ছে এই যে নদীটা দেখছেন, মানে খাল, এইটার পানির সেচের ব্যবস্থা, মানে এখানকার পানি নিয়ে এখানকার সেচ ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ, তো যতদূর তাকাবেন এরকম সবজি চাষ এখানে করা হয়। এইটা কি? এটা হচ্ছে মোয়ালু, এবং এই যে এইটা হচ্ছে মরিচ, এটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা একটু সামনে যাই। খুবই চমৎকার, কিন্তু বেশিরভাগই সব মরিচের চাষাবাদ, যে এরকম চরে মানুষগুলো এইরকম চাষাবাদ করে। তবে বেশিরভাগ সময় কিন্তু বন্যাতে ঢেকে যায়। ও, এখানে লাল শাক করা হয়েছে, এখানে ধনে পাতা। খালা আসসালামু আলাইকুম, এই জমি আপনার? বাহ, স্যার বলতেছেন কেন? আমি আপনার ছেলের মতো। মানে গ্রামের সহজ সরল মানুষজন। কি কি চাষ করছেন? ও, এই সব জমি আপনার? তো হচ্ছে যখন পানিতে ভরে যায় তখন তো চাষাবাদ হয় না? না, তো কয় নিজস্ব না, আমরা বন্ধক নিছি। বন্ধক নিছেন? তো এই একাই পরিশ্রম করেন? আর কি করব? না, যাক, এটাও তো অনেক ভালো যে আপনারা পরিশ্রম করে। তো এই চরের ভিতরে বাসা কোথায়? এদিকে? হ্যাঁ। তো আসলে কুড়িগ্রামে যখন বন্যা হয় এগুলো কিন্তু সব ডুবে যায়, তখন কিন্তু চাষাবাদ হয় না। গরু যদি মনে করেন যে কার খেত যদি খাওয়া ধরে যদি নিয়ে যায়, আমি গেলে আমাকে দেখলে ওরে ভাবাবো। এই যে করে। হ্যাঁ, চিনি। আইছি সুমন আসছে। সুমন আইছে। আমার এই জায়গায় জমিন আছে 9 বিঘা। আমার দেখাশোনার মধ্যে আমি 7 বিঘা দেখাশোনা করি। এটিলি আর আমারই, আমি মনে করেন যে হাল টাল ভাই এটাতে এটাতে হাল বাইতেছে 3 বছর ধরে। এখন আমার কিছু হয় না, যখন নতুন আসছিল তখন থেকে আমি হাল ভাই। এখন মনে করেন যে মেশিনের খোলা বাতি এটা আমি নিজেও করাই। এখন তুমি নিজেই করো? সব কিছু খুলে মনে করেন যে ই করে আলার ভাই। তো ওর হচ্ছে পাওয়ার টিলার, ও এটা দিয়ে 7 বিঘা জমিতে চাষাবাদ করে। এখন কি কি চাষাবাদ হচ্ছে? এখন ভুট্টা, আমরা ভুট্টা আবাদ করছি। আর এই যে মরিচের ডাল দিচ্ছি। এই মরিচটা কার? আমার করি। এটা তোমাদের? আচ্ছা, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হয়েছে, ওইটা কি যে কঙ্কালের মতো একটা? যে কাটান, হ্যাঁ, কাটান। মানুষ কয়
মেলা মরিচ ধরছে, ওটা নজর নাকি? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ও যেই জমিতে মরিচ চাষ করে, মানে আমরা সেই জমিতে আছি, ওর বাসাটা এইটা, এই যে এখানে বান আছে। তো এখানে মজার বিষয় হলো ওখানে দুইটা স্ট্যাচু আছে, মানে মূর্তির মতো, এই যে। তো এটা ইন্টারেস্টিং। এইটা দেওয়ার কারণ কি সুমন? এটা তো অনেকটাই মূর্তির মতো। এবং এটা নদীর থেকে ধরে নাইছি আমি। নদী থেকে মানে নদী দিয়ে ভাসে আইছে পানির মধ্যে থেকে। এগুলো হ্যাঁ। ওইখানে একটা আছে, ওই যে। হ্যাঁ, ওইটা এটা দুইটা ভাসে আইছে। আমি ধরে টালার মধ্যে নিয়েছি। আঙ্গরের এলাকায় আঙ্গরে এদিক দেয় মানুষ, এই এটা বলে জমিতে নজর দেয়। নাকি, এই কারণে এই দুইটা দেওয়া, এই লেভেলে নজর কাটায়। নজর কাটাই। হ্যাঁ। তো ওরা বিশ্বাস করে যে এইগুলো জমিতে রাখলে নাকি মানুষের নজর পড়বে না, তখন এই জমিতে ফসল অনেক ভালো হবে। ভালো ভাই। ভালো হবে না? আসলে সহজ সরল মানুষ অনেক এরকম আছে গ্রামে, যেসব মানে কুসংস্কার হোক বা আপনারা যাই বলেন না কেন, মানুষ এগুলো বিশ্বাস করে, অনেক জায়গায় আছে। কিন্তু ওর মানে মরিচ অসম্ভব মানে ধরছে, মরিচ এত সুন্দর গাছ হয়েছে, আমি এটা দেখেই অবাক হয়েছি। আমি যদি একটু মরিচ আপনাদেরকে দেখাই, যে ওর জমিতে দেখেন প্রতিটা গাছে এত বড় বড় মরিচ হয়েছে, এবং এইগুলো ও বিক্রি করবে কিছুদিনের ভিতরেই। সো আসলে উত্তরবঙ্গের পানি কিন্তু অনেক ঠান্ডা, বাট আমরা পুরো গ্রাম চর এগুলো ঘোরার পরে এখন গোসল করতেছি, এরপরে বের হব, তারপরে রাতে স্টে করবো তাঁবুর নিচে, তা মুরগি বা মাংস এগুলো রান্না হবে, খাবো। তো টোটালি যে এমডি ফিজের যেই ভবঘুরে জীবন, কিন্তু এবার প্রকৃত একটা গ্রামের মানুষ কিভাবে থাকে, তাদের দৈনন্দিন জীবনযাপন কেমনে এই শীতের ভিতরে চাষাবাদ করে, এই সব কিছু আমি নিজে ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাক, সবাই গোসল করবেন শীতের সময়। ওকে, ফাইনালি আমরা হচ্ছে কুড়িগ্রাম এই চর সারাদিন ঘোরাঘুরির পরে এখন রাতে এই যে আমাদের নাজমুল ভাইয়া আছেন, উনি হচ্ছে আজকে আমাদের শেফ, আর তার হাতেই আমরা মাংস রান্না মানে খাবো। অনেকজন আছে এই পাশে, এই যে দেখুন কে আছে, নয়ন ভাইয়া। তো যাক, এখন মাংসটা দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাংসগুলো জাস্ট দেখুন। তো এটা কিন্তু সুমনের ঘর, সুমন যেই ঘরে ঘুমাই ওই ঘরেই আমাদের রান্নার কাজ চলতেছে। আর সবাই হচ্ছে এখন বাইরে আছে, মানে তাঁবুতে। আজকে আমরা নাইট স্টে করবো এখানেই, সুমন এখানে থাকবে, বাট আমরা হচ্ছে সবাই তাঁবুতে থাকবো, এবং সেই সাথে একসাথে খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো। এবং এটা আমার জীবনের প্রথম এইরকম একদম সেই কুড়িগ্রামের মানে উত্তরবঙ্গের শেষ প্রান্তে ভৃঙ্গমারি, যেখানে হচ্ছে চরের ভিতরে এরকম তাঁবু করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। মানে সারাদিন ঘোরাঘুরির পরে আপনাদেরকে দেখাইছি যে এখানকার জীবনযাপন মানুষের, এবং এই সুমন কীভাবে বসবাস করে সব কিছু। ওয়াও, রান্না বান্না সব শেষ, আর আমার মুখ দিয়ে দেখুন কি পরিমাণে ধোয়া বের হচ্ছে, মনে হচ্ছে আমি মাইনাসে আছি, কিন্তু আসলে এখন 15 টেম্পারেচার, মানে 14 এরকম আর কি। আর আগুন ধরাইছি, সো এখানে সবাই আছে। আর আমি যদি একটু তাঁবুটা দেখাই আপনাদের, যে আমরা এখানে স্টে করব মানে রাতে, আর ওইটা হচ্ছে সুমনের ঘর, ওই যে দেখা যায়। এবং এই যে এখানে টোটাল 4টা তাঁবু আছে, সব কিন্তু উপরে পানিতে ভিজে গেছে। দেখুন যে ঘাসগুলো এতটাই নেহুর পড়ছে। এইটা হচ্ছে আমার, এই যে এই তাঁবুটা। তো যাই হোক, এখন একটু আমরা আগুনে তাপ নেব, এরপরে খাওয়া দাওয়া করে এখানে নাইট স্টে করবো। অনেক দিন পরে ভাই এরকম আগুনে তাপ নিচ্ছি। এই চরে কোনো কিছুই ফেলনা না। নয়ন ভাই, সুমন কি অবস্থা? এখন তো রাত 1টা বাজে, এই সময় আমাদের সাথে খেতে কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। অন্য সময় তো তুমি কয়টার সময় ঘুমাও? 7টা 9টা? আজকে এত রাত পর্যন্ত জেগে? আসলে ও অনেক পরিশ্রম করে সারাদিন, ঘোড়া, ছাগল, গরু, বাড়ির কাজকর্ম, জমি চাষাবাদ সব কিছু করে। তো আজকে আমাদের জন্য এত রাত অবধি জেগে আছে। এখানে সব খাবার রেডি। আমাকে এটা কি এইটা দেন, এই যে এই সাইজে নিব না? কলার পাতাই খাবো আমরা। পাকিস্তান ঘুরে এলাম এত আদর, বাংলাদেশের মধ্যে পাতা দিছে আমাদের। আমাদের মাংস চলে আসছে,
এবং সেই সাথে এখানে দেখুন যে বেগুন ভাজি এবং এটা হচ্ছে কই মাছের ভর্তা, মানে মাছ নাই, মাছ কই, এই কারণে এর নাম হচ্ছে কই মাছের ভর্তা। সে কেন এই যে মাংসগুলো দেখুন যে নিজেরাই রান্না করছে, মানে আমি না, ভাইয়া, এই যে নাজমুল ভাইয়া করছে স্পেশালি, তিনি সার্ভ করতেছেন। থাক, আমি আর নিব না। এখানে হচ্ছে বেগুন ভাজা দুইটা, আর এটা হচ্ছে কই মাছের ভর্তা বলতেছে, মানে মাছ কই। এটা হচ্ছে ব্লাইট সরকারের, ওই যে সুন্দরবনের ও ব্লাইট সর্দার, আমাদের সর্দার সাহেব। আচ্ছা, সর্দার সাহেবের নাকি একটা ডায়লগ। তো যাই হোক, হ্যাঁ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সেই সাথে খোলা আকাশের নিচে একদম সেই বেদুইন যাযাবর যারা লাইভ মানে লিড করে, ওদের মতো করেই আমরা খাচ্ছি। এখানে তাবু আছে, এরকম একটা ব্যাপার। আর আমার সাথে সুমনও খাচ্ছে। তো আজকে রাত্রে এখানে থেকে কালকে আমরা ওকে বিদায় দিয়ে দিব। সুমন, তোমার সাথে তো আর দেখা হবে না, মনে রাখবো আমাকে। তো চেহারাটা অনেক সুন্দর, মায়াবী, খুব ভালো লাগলো। আচ্ছা, খাও ভালোভাবে। ওকে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে ঘুমাই যাব। কালকে আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব অন্য কোনো শহরে বা অন্য কোনো জেলায় ইনশাল্লাহ। অবশেষে আমাদের খাতা রেডি এবং বালিশ। এটা হচ্ছে আপনি যখন বাতাস দিবেন এটা কিন্তু ফুলে যাবে। তো আমরা যারা তাবু ইউজ করি তাদের সাথে এরকম বালিশ থাকে। আর উপরে এটা হচ্ছে কিন্তু মশারি। এত পরিমাণের নেহুর পড়তেছে যে এখানে হাত দিলেই বোঝা যায় যে এটা সম্পূর্ণ ভেজা, কিন্তু ভিতরে আসলে পড়বে না। এখানে দুইটা বালিশ, ওই বালিশ ঘুরে নাও এইটা। তো এখানে হচ্ছে দুইটা বালিশ। তো এই যে ঠিক এইভাবেই আমরা আজকে এখানেই নাইট স্টে করবো। এবং যদিও তাঁবুতে 2 জন ঘুমানো যাবে, আমাদের টোটাল 4টা আছে 8 জন। তো গাইস, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। কালকে এক্সিট হয়ে যাব নতুন কোনো একটা শহরের উদ্দেশ্যে বা নতুন কোনো একটা গ্রামের মানুষের জীবনযাপনের উদ্দেশ্যে, যে তারা কিভাবে বসবাস করে। তো আমরা ব্রহ্মপুত্র নদী আছে এখানে, আরও অনেক জায়গা আছে, সেখানে যাব। আর আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এবং দোয়া প্রার্থী, ভালোবাসা রইল সবার জন্য। ভাই, আল্লাহ হাফেজ, টাটা।